বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের প্রথম অধ্যায় অর্থাৎ বাস্তব সংখ্যার। আজ হচ্ছে সপ্তম লেকচার। তো 6 নম্বর লেকচার বা গত লেকচার পর্যন্ত আমি বাস্তব সংখ্যা রিলেটেড বিভিন্ন খুঁটিনাটি আলোচনা করেছি এবং 13 নম্বর 13 নং প্রশ্নের সমাধান অনুশীলনী একের 13, 14 সমাধান করে দিয়েছিলাম। তো আজকে এই 15 নং অনুশীলনী 1-এর 15 নং প্রশ্নের 3টা অঙ্ক দেওয়া আছে, ক, খ এবং গ। এই 3টা প্রশ্নের আজকে সমাধান করার চেষ্টা করব। এইখানে ক নম্বর প্রশ্নে পুনঃপণিক দশমিক দুটি সংখ্যার যোগ করতে বলা হয়েছে। তো দুটি দশমিক পুনঃপণিক সংখ্যার পুনঃপণিক দশমিক বা এটাকে কি বলে আবৃত দশমিক, যে আবৃত দশমিক সংখ্যার যোগ কিভাবে করতে হয় এই বিষয়টা আজকে আমরা শিখবো। তো আবৃত দশমিক সংখ্যার পরে আমরা শিখেছিলাম কি সদৃশ আবৃত দশমিক সংখ্যা এবং অসদৃশ আবৃত দশমিক সংখ্যা। তো সদৃশ আবৃত দশমিক সংখ্যা এবং অসদৃশ আবৃত দশমিক সংখ্যা থেকে যদি অসদৃশ থাকে, যোগ বা বিয়োগ করার ক্ষেত্রে যদি সংখ্যাটি অসদৃশ থাকে তাহলে তাদেরকে কি করতে হয়, সদৃশ করে নিতে হয়। লাড়া সদৃশ আবৃত দশমিক এবং অসদৃশ আবৃত দশমিক সংখ্যা কি এই বিষয় সম্পর্কে আমাদের আইডিয়া আছে। যদি দশমিক সংখ্যার পর যদি যে অনাবৃত অঙ্ক সংখ্যা এবং দুই বা ততোধিক আবৃত দশমিক সংখ্যার ক্ষেত্রে দশমিক সংখ্যার পর যদি অনাবৃত সংখ্যা দুটির এবং আবৃত অঙ্ক সংখ্যা এবং অনাবৃত অঙ্ক সংখ্যা যদি পরস্পর সমান হয় তাহলে এগুলো কি হয়, সদৃশ আবৃত দশমিক সংখ্যা হয়। এখানে যদি আমরা লক্ষ্য করি, আমি কোন নম্বর প্রশ্নটাকে যদি আমি লক্ষ্য করি তাহলে দেওয়া আছে কত 0.45 পুনঃপণিক এবং প্লাস আছে 0.13 পুনঃপণিক এবং 4 পুনঃপণিক। অর্থাৎ দশমিকের পর প্রথম সংখ্যায় দশমিকের পর একটি অঙ্ক আছে যেটা অনাবৃত, একটি অঙ্ক আছে কি অনাবৃত। আবার এই সংখ্যায় দশমিকের পর একটি অঙ্ক আছে অনাবৃত। তাহলে এই দুইটা কি, এখানে এই সংখ্যায় একটি দশমিকের পর একটি অনাবৃত অঙ্ক সংখ্যা আছে, পরের সংখ্যায় দশমিকের পর একটি অনাবৃত অঙ্ক সংখ্যা আছে। এখন দেখি আবৃত অঙ্ক সংখ্যা করি, তাহলে এই দুইটা এখানে আছে একটি, এখানেও আছে একটি। তখন আবৃত অঙ্ক সংখ্যা দেখি কয়টা আছে। আবৃত অঙ্ক সংখ্যা হচ্ছে দশমিকের পর আবৃত অঙ্ক সংখ্যা, প্রথম অঙ্কে আছে আবৃত অঙ্ক সংখ্যা, আমি লাল কালি দিয়ে দেখাই যে আবৃত অঙ্ক সংখ্যা আছে একটি, কিন্তু এইখানে আবৃত অঙ্ক সংখ্যা দ্বিতীয় সংখ্যায় আবৃত অঙ্ক সংখ্যা আছে দুইটি। তাহলে এই যে এই সংখ্যা কি পরস্পর অসদৃশ, সদৃশ নয়। এখানে দশমিকের পর অনাবৃত অঙ্ক সংখ্যা একটি, এখানেও একটি, এই দিক দিয়ে মিল আছে, কিন্তু দশমিকের পর আবৃত অঙ্ক সংখ্যা এখানে একটি, এখানে দুইটি। এই যে আবৃত অঙ্ক সংখ্যা দশমিকের পর আবৃত অঙ্ক সংখ্যার মধ্যে কি দুটি সংখ্যার অঙ্ক সংখ্যার মধ্যে মিল নাই। তাহলে এই দুইটা সংখ্যা কি একে অপরের সাপেক্ষে অসদৃশ আবৃত দশমিক সংখ্যা, আবৃত দশমিক ভগ্নাংশ। তাহলে এখন এই যে অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশকে আমরা প্রথমে কি করব, সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তরিত করব। যদিও এই অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে কিভাবে রূপান্তরিত করতে হয় এই বিষয়টা গত লেকচারগুলোতে আমরা দেখেছি। আজকে আবার নতুন করে দেখি। তো অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে করার জন্য প্রথমে বলে রাখি, অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ যদি থাকে, সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ না করা পর্যন্ত যোগ অথবা বিয়োগ কোনো কিছুই করা সম্ভব হবে না। তাই যোগ অথবা বিয়োগ করার ক্ষেত্রে অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তর করে নিতে হবে। আশা করি বিষয়টা বুঝা গেছে। ওটার ফোকাস দিলাই এই যে বউটো ক্লাসটা লাইলি। তাহলে প্রথমে আমাদেরকে এই অসদৃশ দশমিক ভগ্নাংশকে আবৃত দশমিক ভগ্নাংশ দুটিকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে হবে। সেটা কিভাবে করব, সেটা হচ্ছে প্রথম স্টেপ হচ্ছে দশমিকের পর
দশমিকের পর অঙ্ক জয়টি আছে প্রত্যেকটিতে দশমিকের পর কয়টি সর্বোচ্চ অনাবৃত অঙ্ক সংখ্যার সমান হবে অনাবৃত অঙ্ক সংখ্যা, অর্থাৎ দশমিকের পর এই সংখ্যায় অনাবৃত সংখ্যা আছে একটি, এই সংখ্যায় অনাবৃত অঙ্ক সংখ্যা আছে একটি, তাহলে সর্বোচ্চ অনাবৃত অঙ্ক সংখ্যাই হচ্ছে দশমিকের পর সর্বোচ্চ অনাবৃত অঙ্ক সংখ্যাই হচ্ছে একটি, তাহলে এখানেও একটি হবে এখানেও একটি হবে, তাহলে এই দুইটার মধ্যে মিল আছে, এটা কোনো পরিবর্তন করতে হবে না। এবং আবৃত অঙ্ক সংখ্যার মধ্যে আরেকটা সিস্টেম হচ্ছে যে দশমিকের পর আবৃত অঙ্ক সংখ্যার প্রত্যেকটা সংখ্যার আবৃত অঙ্ক সংখ্যার লসাগু নিতে হয়। যেমন এখানে আছে কত, দশমিকের পর আবৃত অঙ্ক সংখ্যা আছে একটি, তাহলে এই এক, এখানে দশমিকের পর আবৃত অঙ্ক সংখ্যা আছে দুইটি, তাহলে এখানে দুই, এই যে এক এবং দুই, এই এক এবং দুই এই দুইটার লসাগু নিতে হয়, অর্থাৎ লসাগু নিতে হয়, এই দুইটার লসাগু সমান অঙ্ক সংখ্যা প্রত্যেকটাতে নিতে হয়। তাহলে দেখি এক এবং দুইয়ের লসাগু, এক এবং দুইয়ের লসাগু হচ্ছে কত, এক এবং দুইয়ের লসাগু হচ্ছে এক দুইয়ে দুই, সরাসরি এক দুইয়ে দুই, তাহলে দুটি সংখ্যাতে প্রত্যেকটিতে দশমিকের পর আবৃত অঙ্ক সংখ্যা দুইটি করে আনতে হবে, অনাবৃত অঙ্ক সংখ্যা আনতে হবে একটি, কারণ এখানে সর্বোচ্চ অনাবৃত অঙ্ক সংখ্যা আছে একটি, এবং আবৃত অঙ্ক সংখ্যা এক এবং দুইয়ের লসাগুর সমান, অর্থাৎ দুই, এক আর দুইয়ের লসাগু হচ্ছে দুই, দুইটি করে নিয়ে আসতে হবে। তাহলে এখন আমরা নিয়ে আসার চেষ্টা করি, চেষ্টাটা দেখাই নুন আসেনি আমার বেগো দিয়ে চেষ্টা আসেনি। আচ্ছা, তাহলে 0.4 বেগো আছে 0.45 এবং 5, তাহলে এই 5 কে কি করলাম আমি আবার 5 লিখলাম, তাহলে হয়ে গেল একটা, এবং এইটাকে 0.1 দশমিকের পর যেহেতু একটা অনাবৃত অঙ্ক সংখ্যা লিখতে হবে, এখানে আছে একটা অনাবৃত অঙ্ক সংখ্যা লিখলাম, 3 4 দুইটা আবৃত অঙ্ক সংখ্যা লিখতে হবে, তাহলে 3 এর উপর আছে পুনঃপণিক, 4 এর উপর আছে পুনঃপণিক, এই হয়ে গেল আমাদের হিসাব, এই হয়ে গেল কি আমাদের হিসাব। তাহলে এই যে এই দুইটি অঙ্ক আবৃত দশমিক ভগ্নাংশকে এখন আমি কি করছি, অসদৃশ্য ছিল আমি সদৃশ্যতে রূপান্তরিত করলাম, এবং এই দুইটাকে এখন যোগ করব, এই দুইটাকে যোগ করার ক্ষেত্রে দুইভাবে যোগ করা যায়, আমি গতদিন বলছিলাম দুইভাবে যোগ করতে হয়, তাহলে কিভাবে যোগ করতে হয়, 5 এবং 4 যোগ করলে কত হয়, যোগ করার শর্টকাট প্রসেসটা হচ্ছে এমন, আমি শর্টকাট প্রসেসটাই দেখাই, যে এইভাবে একটা টান দেব, আমরা টান দেওয়ার পর এই দশমিকের পর শুরুর দিক থেকে দুইটা করে যে আবৃত অঙ্ক সংখ্যা আছে, ওই দুইটা করে আবৃত অঙ্ক সংখ্যা আমরা এখানে লিখব, 5 5 এখানে 5 5 আছে, এই দুইটা এখানে লিখলাম, 3 4 আছে, এই দুইটা এখানে লিখলাম 3 4, এখন যোগ করে আসি, এখন যোগ করে আসবো আমরা একেবারে শেষ থেকে যোগ করে আসবো, 5 এবং 4 যোগ করলে কত হয় 9 হয়, 5 এবং 3 যোগ করলে কত হয় 8 হয়, 5 4 যোগ করলে কত হয় 9, 5 3 যোগ করলে কত হয় 8, 4 আর 1 যোগ করলে কত হয় 5.0, 5.0, তাহলে এই হচ্ছে আমাদের রেজাল্ট। এই যদি হয় রেজাল্ট, তাহলে আমাদের দেখতে হবে যে দশমিকের পর একটি আছে অনাবৃত অঙ্ক সংখ্যা, দুটি আছে আবৃত অঙ্ক সংখ্যা, তাহলে রেজাল্ট হচ্ছে আমাদের এইটুকু, এই অংশটুকু যোগ করার জন্য শুধুমাত্র আমরা অতিরিক্ত লিখেছি, যোগ করার জন্য আমরা এই যে দশমিকের পর আবৃত অঙ্ক সংখ্যা প্রথম যে দুইটা আছে, দুইটা অঙ্ক সংখ্যা এখানে লিখছি, যদি 4টা থাকতো তারপর আমরা দুইটা এখানে বাইরে নিয়ে লিখতাম, সেটা পরবর্তী অঙ্কে যখন দেখবো আমরা সেটা বিস্তারিত আরো বুঝতে পারবো, যদিও গত লেকচার গুলোতে আমরা এগুলা দেখেছি। তাহলে উত্তরটা হবে এমন যে 0.589, অর্থাৎ 8 এর উপর পুনঃপণিক হবে এবং 9 এর উপর পুনঃপণিক হবে, এই রেজাল্ট, এটাই হবে রেজাল্ট হবে এটি রেজাল্ট যদি হয়, তাহলে দশমিকের পর একটি আছে অনাবৃত অঙ্ক সংখ্যা, তাহলে অনাবৃত অঙ্ক সংখ্যা একটি, যেটাকে 5 কে ধরলাম, এবং একটি অনাবৃত অঙ্ক সংখ্যা দুটি আছে আবৃত সংখ্যা, তাহলে এই দুটি হচ্ছে আবৃত সংখ্যা, এই দুইটা দিলাম, তাহলে এইটাই হচ্ছে উত্তর, এই অঙ্কের উত্তর হচ্ছে এটা 0.58 পুনঃপণিক 9 পুনঃপণিক। তাহলে আমরা ক নাম্বার অঙ্কটা করলাম, কাগজ পাইলে না নিবে,
এখন খ নাম্বার অঙ্কটা আমরা করার চেষ্টা করি 2.05 পুনঃপণিক 2.05 পুনঃপণিক 2.05 পুনঃপণিক ক নাম্বার অঙ্কটা আমরা সমাধান করলাম। এখন খ নাম্বারটাকে করার চেষ্টা করি। খ নাম্বারটা হচ্ছে যে 2.05 পুনঃপণিক, তারপর 8.04 পুনঃপণিক, 8.04 পুনঃপণিক এবং 7.018, এখানে কোনো পুনঃপণিক অঙ্ক সংখ্যা নাই। এখন 2.05 পুনঃপণিক, 8.04 পুনঃপণিক, 7.018 কোনো পুনঃপণিক সংখ্যা কি নাই। এখন এটাকে সদৃশ না অসদৃশ আমরা দেখতেই পাচ্ছি যে দশমিকের পর একটি আছে অনাবৃত্ত অঙ্ক সংখ্যা, এখানেও দশমিকের পর একটি অনাবৃত্ত অঙ্ক সংখ্যা, এখানে দশমিকের পর তিনটি অনাবৃত্ত অঙ্ক সংখ্যা, আবার এখানে দশমিকের পর একটি আবৃত্ত সংখ্যা অঙ্ক সংখ্যা, এখানে একটি আবৃত্ত অঙ্ক সংখ্যা, আর এখানে আবৃত্ত অঙ্ক সংখ্যা নাই। তার মানে হচ্ছে কি, এখানে আমি লিখি অনাবৃত্ত অঙ্ক সংখ্যা, আমি লিখি অনাবৃত্ত অঙ্ক সংখ্যা এইখানে আছে কয়টি? একটি, এখানে আছে একটি, এখানে আছে তিনটি। এবং আবৃত্ত অঙ্ক সংখ্যা আমি লিখি যে আবৃত্ত অঙ্ক সংখ্যা এখানে আছে একটি, এখানে আছে একটি, এখানে আছে শূন্যটি। তাহলে আমরা বুঝতেই পারছি যে এটা কি অসদৃশ্য আবৃত্ত দশমিক ভগ্নাংশ। এখন অসদৃশ্য আবৃত্ত দশমিক ভগ্নাংশকে সদৃশ্য আবৃত্ত দশমিক ভগ্নাংশে রূপান্তরিত আগে করতে হবে, তারপর যোগ করব। তো এই তিনটা অঙ্কের মধ্যে দশমিকের পর অনাবৃত্ত অঙ্ক সংখ্যা হচ্ছে সর্বোচ্চ তিনটি, যেটা 7.018, এইটাই এখানে হচ্ছে কি সর্বোচ্চ তিনটি, দশমিকের পর সর্বোচ্চ তিনটি অনাবৃত্ত অঙ্ক সংখ্যা। তাহলে প্রত্যেকটি অঙ্কে দশমিকের পর অনাবৃত্ত অঙ্ক সংখ্যা তিনটি করে নিয়ে আসতে হবে। তাহলে আমরা নিয়ে আসি। এখানে কি আছে 2.0, প্রথমটাকে আমরা নিয়ে আসি 2.0, অনাবৃত্ত অঙ্ক সংখ্যা হতে হবে কয়টি? তিনটি, একটি আছে। তারপর 5, এই 5 কে আমরা দুইবার লিখলাম, 5 কে দুইবার লিখলাম। এবং অনাবৃত্ত অঙ্ক সংখ্যার বেলায় সর্বোচ্চ যেটি ছিল সেটি লিখছি। এবং আবৃত্ত অঙ্ক সংখ্যা কয়টি করে লিখবো? আবৃত্ত অঙ্ক সংখ্যা লিখবো যে এখানে আছে আবৃত্ত অঙ্ক সংখ্যা একটি, এখানে আছে আবৃত্ত অঙ্ক সংখ্যা একটি, এবং এখানে আছে আবৃত্ত অঙ্ক সংখ্যা শূন্যটি। তাহলে 1, 1 এবং 0, এই তিনটা অঙ্কের 1, 1 এবং 0 এর লসাগু কত হয়? লসাগু হচ্ছে 1। তার মানে হচ্ছে কি যে দশমিকের পর আবৃত্ত অঙ্ক সংখ্যা হবে প্রত্যেকটিতে একটি করে। লসাগু যেহেতু 1, 1 এবং 0 এর লসাগু যেহেতু একটি, তা 1, তাহলে একটি করে আবৃত্ত অঙ্ক সংখ্যা হবে। সেই একটি কি হবে? 5। অনাবৃত্ত অঙ্ক সংখ্যা হচ্ছে তিনটি লিখলাম। এখন আবৃত্ত অঙ্ক সংখ্যা একটি করে লিখতে হবে। তাহলে এই আবৃত্ত অঙ্ক সংখ্যা কি 5 আছে, এই 5 লিখে আমি এর উপর পুনঃপুনিক দিয়ে দিলাম। কারণ এখানে আছে অনাবৃত্ত অঙ্ক সংখ্যা একটি, তিনটি আমি কিভাবে বানাবো? এই যে 5 এর উপর পুনঃপুনিক আছে, অর্থাৎ 5 কি পুনর্বার বারবার 5 আসছে, তাহলে এই 5 কে আমরা আরো দুইবার লিখবো। লিখে এর উপর পুনঃপুনিক না দিয়ে, এর উপর পুনঃপুনিক না দিলেই তো কি হয়ে গেল যে অনাবৃত্ত অঙ্ক সংখ্যা হয়ে গেল। এবং আবৃত্ত অঙ্ক সংখ্যা কি করতে হবে? দশমিকের উপর একটি লিখতে হবে। তাহলে আবার 5 লিখে এর উপর একটি কি পুনঃপুনিক দিয়ে দিলাম। তার প্রথমটা হয়ে গেল। এবং দ্বিতীয়টা এখন করার ট্রাই করি। তৃতীয়টা দশমিকের পর 8 পয়েন্ট, দশমিকের পর অনাবৃত্ত অঙ্ক সংখ্যা আছে একটি, সেটি কি? সেটি হচ্ছে 0। আমাদের অনাবৃত্ত অঙ্ক সংখ্যা করতে হবে কয়টি? তিনটি। 0 এর পর আরো দুটি অনাবৃত্ত অঙ্ক সংখ্যা নিতে হবে, তাহলে আরো দুটি অনাবৃত্ত অঙ্ক সংখ্যা পাবো। এই 4 আছে, 4 এর উপর পুনঃপুনিক আছে, তার মানে কি 4 বারবার আসতেছে। তাহলে এই 4টাকে আমরা আরো দুইবার লিখবো, 4টাকে দুইবার লিখলাম। তাহলে দশমিকের পর অনাবৃত্ত অঙ্ক সংখ্যা তিনটি হয়ে গেল। এবং আরো একটি লাগবে কি? যে আবৃত্ত অঙ্ক সংখ্যা। তাহলে আরো একটি আবৃত্ত অঙ্ক সংখ্যা যদি লাগে, তাহলে 4 লিখে 4 এর উপর আমরা কি করবো? এটা পুনঃপুনিক দিয়ে দেব। তাহলে কি হয়ে গেল? এটিও সদৃশ হয়ে গেল। এখন 3 নাম্বারটায় আসি। 3 নাম্বারটা 7.018, অর্থাৎ দশমিকের পর অনাবৃত্ত অঙ্ক সংখ্যা আছে তিনটি, 7.018, কিন্তু আবৃত্ত অঙ্ক সংখ্যা একটাও নাই, মানে 0টা, কোনো সংখ্যা নাই। যেহেতু
আবৃত অঙ্ক সংখ্যা আমাদের একটি দিতে হবে, কিন্তু এখানে আবৃত অঙ্ক সংখ্যা নাই। সেই হিসাবে আমরা দশমিকের পর অনাবৃত অঙ্ক সংখ্যা তিনটির পরে আরো একটি আবৃত অঙ্ক সংখ্যা লিখতে হবে। অনাবৃত অঙ্ক সংখ্যা তিনটির পরে একটি আবৃত অঙ্ক সংখ্যা লিখতে হবে। যেহেতু এখানে আবৃত অঙ্ক সংখ্যা নাই, আমরা জানি দশমিকের পরে শূন্য লিখলে কোনো অসুবিধা নেই, তাহলে শূন্য লিখে তার উপর একটা পূর্ণগুণিক দিয়ে দিলাম, এই হয়ে গেল। এখন যদি আমরা যোগ করি তাহলে আমাদের সেই রেজাল্ট আসবে। এখন আমরা যোগটাকে দুই পদ্ধতিতে করতে পারি। যেমন আমি এইখানে একটা টান দিয়ে দশমিকের পর কত আছে 5 আছে, এই 5 কে এখানে দুইবার লিখলাম। দেখি তো আমি দুইবার লিখছি কিনা, নাকি একবারই লিখছি। দশমিকের পর পূর্ণবণিক সংখ্যা জয়টা থাকে না কেন, এখান থেকে দুইটা আমাদেরকে লিখতে হয় এই পাশে। এখানে যেহেতু দুইটা নাই, সর্বোচ্চ আছে একটা, তাহলে আমরা এই একটাকে এখানে লিখবো। এখানে লিখলাম এই 5টা, এই 4 আছে এখানে একটা, তার মানে এখানে 4 লিখলাম। এখানে 0 আছে একটা, তার মানে 0 লিখলাম। এখন এই দিক থেকে যোগ করে আসবো। 5 আর 4 যোগ করলে কত হয়? 9 হয়। 5 4 আর 0, 5 4 আর 0 যোগ করলে 9, 5 4 আর 0 যোগ করলে কত হয়? 9 হয়। 5 4 এবং 8 যোগ করলে কত হয়? 17 হয়। 17 এর 7 হাতে থাকে 1, তারপর 5 4 9 আর 1 হচ্ছে 10, 10 আর 1 হচ্ছে কত? 11, 11 এর 1 হাতে থাকে আবারও 1, তাহলে 0 0 0 আর হাতের 1 হচ্ছে 1, তারপর দশমিক 10 17, এখানে কত হলো? 17। তাহলে রেজাল্ট হচ্ছে কত? এই তিনটার 2.05 পূর্ণবণিক প্লাস 8.04 পূর্ণবণিক প্লাস 7.018, এখানে কোনো পূর্ণবণিক নেই। এই তিনটা সংখ্যার যোগফল হচ্ছে 17.1179। আমরা এই দাইরের বাকি অংশটুকু লিখবো না, 79। তাহলে একটি অঙ্ক সংখ্যার উপর এইখানে হবে পূর্ণবণিক, আর এই তিনটা হবে অনাবৃত অঙ্ক সংখ্যা, আর এটার উপর হবে কি পূর্ণবণিক, যেহেতু এখানে একটি সংখ্যার উপর পূর্ণবণিক আছে। এখন এটাকে অন্যভাবে কিভাবে করা যায়? অন্যভাবে করার মতো প্রসেস আসলে এখানে হচ্ছে না, তারপর আমি একটু দেখাই। এই যে আমরা একটা টান দিয়ে ওই পাশে কি করছি, একটা আবৃত অঙ্ক সংখ্যা একটি যে আছে ওইটাকে লিখছি। এটাকে না লিখে এইভাবে করা যায় যে 5 আর 4 কত হয়েছে? 9। এখানে তো আর নাই, যদি থাকতো তাহলে আমরা করতাম কি, সর্বোচ্চ আমি এটাতে বুঝাতে পারতেছি না, এটাতে বললে এভাবে হবে না, যে কি পরবর্তীতে এই সিস্টেম আসে কিনা, আসে যদি তাহলে ওই অঙ্কে আমি এটাকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। ডাস্টারটা হই ভাই। এখন 3 নাম্বারটা, গ নাম্বারটা করার চেষ্টা করি। যে গ নাম্বারটা হচ্ছে 0.006 পুনঃপণিক প্লাস 0.9 পুনঃপণিক 2 পুনঃপণিক প্লাস 0.134 1 এর উপর পুনঃপণিক এবং 4 এর উপর পুনঃপণিক। এখানে আমরা দেখতে পাচ্ছি এটি কি, এটি অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ। এটা সদৃশ নয়, এই তিনটি অঙ্ক কি সদৃশ নয়। তাহলে প্রথমে এই তিনটিকে আমাদের সদৃশ করে নিতে হবে। সদৃশ করে নেওয়ার জন্য আমরা কি করব, এইখানে অনাবৃত অঙ্ক সংখ্যা আছে দুইটি, এইখানে শূন্যটি, এইখানে শূন্যটি। তার মানে এখন আমাদের কি করতে হবে, যে প্রত্যেকটিতে অনাবৃত অঙ্ক সংখ্যা দুইটি করে নিয়ে আসতে হবে। আর সর্বোচ্চ অনাবৃত অঙ্ক সংখ্যা আছে দুইটি দশমিকের পর। এবং আবৃত অঙ্ক সংখ্যা কয়টি আছে? এখানে আছে একটি, এখানে আছে একটি, এখানে আছে দুইটি, এখানে আছে কয়টি? তিনটি। তাহলে আবৃত অঙ্ক সংখ্যা সমূহের লসাগু নিতে হয়। এখানে একটি, এখানে দুইটি, এখানে তিনটি, তাহলে 1 2 3, এই 1 2 3 এর লসাগু হচ্ছে কত? 6। 1 2 3 এর লসাগু হচ্ছে 6, 6 হয় 6। আচ্ছা ঠিক আছে। তাহলে এখন আমাদের এই জিনিসটা আমরা বুঝতে পারলাম যে দশমিকের পর প্রত্যেকটিতে অনাবৃত অঙ্ক সংখ্যা হবে দুইটি করে এবং আবৃত অঙ্ক সংখ্যা হবে 6টি করে। তাহলে প্রথমটিতে আমরা লিখি 0.00 অনাবৃত অঙ্ক সংখ্যা আছে দুটি, আর আবৃত অঙ্ক সংখ্যা হবে 6টি। তাহলে 6টি কি হবে? এখানে একটি আছে 6, তাহলে 6 6 6 6 6 6 1 2 3 1 2 3, বারবার এই 6 কে লিখবো। 6টা লেখার কথা, আমরা 6টা পূরণ করব, 6টা পূরণ করলাম। দ্বিতীয়টিতে আসার পর দেখি
9 2 9 পুনঃফনিক 2 এর উপরও কি পুনঃফনিক, 9 এর উপর পুনঃফনিক এবং 2 এর উপর পুনঃফনিক। যেহেতু এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা নাই, তাই আমরা কি করবো, এই 9 2টাকেই আমরা অনাবৃত অঙ্ক সংখ্যা হিসেবে ধরে নেব। 9 2 এই দুইটাই অনাবৃত অঙ্ক সংখ্যা। কারণ আবৃত অঙ্ক সংখ্যা লিখবো কয়টি, 6টি। তাহলে এই 9 2 কে আবার বারবার লিখতে থাকি, 9 2 9 2 9 2। তাহলে এইখানে হবে পুনঃফনিক এবং এইখানে হবে পুনঃফনিক। এই পুনঃফনিক চিহ্নগুলোকে আমি লাল কালি দিয়ে দেওয়ার চেষ্টা করি। পুনঃফনিক পুনঃফনিক পুনঃফনিক, ওকে গেল। এরপর 3 নাম্বারটা যাই। 3 নাম্বারটা হচ্ছে 0.2 পর কোনো পুনঃফনিক অঙ্ক সংখ্যা কি নাই। তাহলে দুটি তো আমাদেরকে করতে হবে, যেহেতু নাই আমাদের এখানে সর্বোচ্চ দুটি আছে, প্রত্যেক তিনটির মধ্যে দুইটি দশমিকের পর অনাবৃত অঙ্ক সংখ্যা আছে, তাহলে প্রত্যেকটিতে দুটি করে নিয়ে আসতে হবে, না থাকলেও নিয়ে আসতে হবে। এখানে যেহেতু নাই আমরা নিয়ে আসবো কিভাবে, 1 3 কে লিখবো, 1 3 4 লিখলাম, 1 3 4 তিনটাকে লিখলাম। লেখার পর 1 এবং 3 এই দুইটাকে আমরা অনাবৃত অঙ্ক সংখ্যা হিসেবে রাখলাম এবং 4 এর উপর পুনঃফনিকটা দিলাম। আমি লাল কালি দিয়ে দিই, 4 এর উপর থেকে শুরু করলাম পুনঃফনিক। তাহলে আমার হিসাবটা ক্লিয়ার হয়ে গেল। এবং 4 এর উপর পুনঃফনিক দেওয়ার পর 1 3 4 1 3 আবার 1 3 না, এখন 4টা আমার এখানে লিখতে হবে, আর লেখার দরকার নেই। এইটাই, এটা বুঝতে যদি অসুবিধা হয় তা এটাই হচ্ছে। যেমন 1 3 4 আমরা 1 3 4 তিনটাই লিখলাম, লেখার পর দুইটাকে অনাবৃত হিসাবে রাখলাম এবং 4 এর উপর আমরা পুনঃফনিক দিয়ে দিলাম। 4 এর উপর পুনঃফনিক দেওয়ার পর 4 পরে আবার কি কোন সংখ্যাটা রিপিট হচ্ছে, 1 হচ্ছে, তারপর 1 লিখলাম, তারপর 3 লিখলাম, তারপর আবার 4 লিখলাম। 4 লিখার পর আবার কি করলাম, 1 লিখলাম, তারপর 3 লিখলাম, আবার 4 আমরা লিখলাম না। না লেখার কারণ হচ্ছে কি, আমাদের 6টা হওয়ার কথা, 1 2 3 4 5 6টা পূর্ণ হয়ে গেছে, এই জন্য এখানে 4 লিখে 7টা আমরা করে নিইনি। এই হচ্ছে হিসাব। এখন আমরা যোগ করতে পারি, দেখি এইটা যোগ করলে একটু, এখানে এখানে একটা টান দিলাম, দিয়ে এখান থেকে পুনঃফনিক অঙ্ক সংখ্যা 6 6 9 2 4 1, তাহলে এইখানে 6 6 9 2 4 1 এইটাকে যোগ করি। এখন এটাকে যদি যোগ করি তাহলে 6 2 8 আর 1 হচ্ছে কত, 9, কত হচ্ছে 9। তারপর 6 9 6 আর 10 19 19 19 এর 9 হাতে থাকে কত, 1 6 7 10 12 12 এর 2 হাতে থাকে 1 7 আর 9 কত, 16 17 এর 7 হাতে থাকে 1 5 7 আর 6 কত, 13 13 এর 3 হাতে থাকে 1, তারপর 6 আর হাতের 1 7 7 আর 16 16 আর 3 19 19 এর 9 হাতে থাকে আবারও 1। আমি কি হিসাব ভুল করছি, 2 7 3 7 3 2 9 9 2 7 3 9 হাতে থাকে আবারও 1 7 2 9 আর 10 10 শূন্য হাতে থাকে আবারও 1, হাতে থাকে কি আবারও 1, ঠিক আছে, হাতে আবারও 1। তাহলে 7 আর 9 কত, 16 আর 4 কত, 20 20 এর শূন্য হাতে থাকে কত, 2, হাতে যদি 2 থাকে তাহলে 4 আর 3 7 হলো, তাহলে 9 আর 1 0 হাতে 1, তাহলে এটা এখানে আসবে এবং দশমিকটা এখানে বসবে। এখন এইটাকে যদি আমরা লিখতে চাই 1.07 0 পুনঃফনিক 0 9 3 7 2 পুনঃফনিক, এটাই হচ্ছে কি রেজাল্ট, এটাই 1.07009372 00937 এই হচ্ছে রেজাল্ট। এখন এইটাকে আমরা অন্যভাবে একটু করে দেখার ট্রাই করি। যেমন এই হচ্ছে একটা, যেমন এই যে অংশ আছে, এই অংশটুকু আমি না লিখলাম, না লিখার ফলে কি হয় দেখি একটু, 6 আর 2 8 8 আর 3 কত, 8 আর 3 হচ্ছে কত, 11। তাহলে 11 এর 1 আমরা এখানে লিখলাম, 11 এর 1 আমি লাল কালি দিয়ে এখানে লিখি, 11 এর 1 11 এর 1 হাতে থাকে কত, 1 হাতে থাকে 1, তাহলে হাতে 1 6 আর 9 কত, 15 15 আর 1 16 আর হাতের আরো 1 হচ্ছে কত, 17 17 এর 7 হাতে থাকে আবারও 1, তারপর 6
আর 2 8, 8 আর 2 কত, 4 কত, 12, 12 আর হাতের 1 হচ্ছে 13, 13 এর 3 হাতে থাকে আবারও 1, 6 আর 9 15, 15 আর 3 18, 18 আর হাতের 1 হচ্ছে 19, 19 এর 9 আবারও হাতে থাকে 1, এরপর 6 8 আর এক 9, 9 আর হাতের 1 হচ্ছে 10, 10 এর 0 হাতে থাকে আবার 1, 6 আর 9 15, 15 এর 15 এর কত হলো 15, 19 আর হাতের 1 হচ্ছে 20, 20 এর কত 0 হাতে থাকে 2, হাতে থাকে কত 2, হাতে 2 থাকে, এখানে কি হলো হাতে হলো কত 2, হাতে থাকে আমাদের কি 2, এই যে হাতে 2 আছে এখানে, এই হাতে এইখানে এসে আমাদের হাতে 2 দেখি এই যে আমাদের এই দিক থেকে পূর্ণপণিক সংখ্যা যোগ করে করে যখন আমরা এইখানে আসছি, এই ডিজিটে চলে আসছি, এই ডিজিটে চলে আসার পর যখন আমরা বাম দিক ডান দিক থেকে বাম দিকে আসার পর সর্ববামের যে পূর্ণপণিক সংখ্যাটি আছে, সর্ববামের যে পূর্ণপণিক সংখ্যাটি আছে এইখানে আমরা যোগ করে কত পাইছি 20 পাইছি, 20 এর 0 হাতে থাকে কত 2, এই যে এখানে এসে 10 এর উপরে আমরা পাইছি, 10 অথবা 10 এর চাইতে বেশি পাইছি, 10 অথবা 10 এর চাইতে বেশি যদি আমরা পাই তাহলে আমাদের কি করতে হবে আরো এক আমরা এই দিকে যোগ করব, পূর্ণপণিকের সাথে এইদিকে যোগ করব, এদিকে যোগ করব, তাহলে এই যে 2, এই 2 তো আছেই, 2 তো আমাদের আছে, তাহলে 2 5 আর এই 2, 2 আর 3 যোগ করলে 5 হয়, আর এই 2 যোগ করলে কত হয় 7 হয়, লিখলাম 9 আর 1 10, 10 এর হচ্ছে 0 হাতে থাকে 1, এটাকে দশমিকের বাইরে নিয়ে আসলাম, এই যুগটা তো হয়। এখন আমরা এখানে 2 1 আর 1 যোগ করলে কত হয় 2 হয় 7 3 9 0 0 7 0.1, তারপর 0 7 এর পর এখানে পুনঃপণিক হবে এবং এখানে পুনঃপণিক হবে, এটাই হচ্ছে উত্তর। এই আরেক পদ্ধতিতে করে, তো এই পদ্ধতিটা একটু জটিল, তো সেই হিসাবে আমরা এখান থেকে দুইটা ডিজিট আমরা বাইরে নিয়ে যাব, নিয়ে গিয়ে এই দিক থেকে যোগ করে আসবো, একটা টান দেব, দিয়ে এখান থেকে রেজাল্ট আমরা দেব। তো যুগের হিসাবটা শেষ হইল। তো যুগ কিভাবে করতে হবে করলাম, পরবর্তী লেকচারে আমরা এটা কত নম্বর করছি 15 নং প্রশ্ন সমাধান করছি, পরবর্তী লেকচারে আমরা 16 নং প্রশ্নের সমাধান করার চেষ্টা করব, বিয়োগ গুণ ভাগ, তারপর আবার সরল আছে, এরপর আবার কয়েকটা অঙ্ক আছে মোটামুটি একটু জটিল টাইপের, পরবর্তীতে এই অঙ্কগুলা করার চেষ্টা করব। তো এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।